ভালোবাসার এমন ভয়ঙ্কর পরিণতি কি আপনি কখনো দেখেছেন? মাঝরাতে রক্তাক্ত ভালোবাসাকে কোলে নিয়ে জনশূন্য রাস্তায় এক তরুণীর আকুল আর্তনাদ, অন্যদিকে তীব্র অভিমানে এক যুবকের শহর ছেড়ে চলে যাওয়া। কিন্তু গল্প এখানেই শেষ নয়। হাসপাতালের আইসিইউ থেকে শুরু করে থানার অন্ধকার ঘর পর্যন্ত ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল। শেষ পর্যন্ত কি জিতবে পবিত্র ভালোবাসা, নাকি হেরে যাবে রূপসী এক ডাইনির বিষাক্ত চালের কাছে? এর পরবর্তী পর্বে হাসপাতালের কেবিনে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ অফিসার অনুভবকে গ্রেফতার করার জন্য এগিয়ে আসলে লাজু বাঘিনীর মতো তার সামনে রুখে দাঁড়ায় এবং চিৎকার করে বলতে থাকে, একজন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রোগীকে আপনারা এই অবস্থায় নিয়ে যেতে পারেন না। ডাক্তারবাবুও সেখানে উপস্থিত হয়ে পুলিশের এই অমানবিক আচরণের তীব্র প্রতিবাদ করেন এবং সাফ জানিয়ে দেন যে রোগীকে এখন হাসপাতাল থেকে স্থানান্তরিত করা মানে তার জীবনকে চরম ঝুঁকিতে ফেলা। বনলতা তখন কুটিল হেসে পুলিশ অফিসারকে উস্কানি দিতে থাকে এবং বলে, স্যার, এই নোংরা মেয়েটার কথা শুনবেন না, ও নিজেই একটা অপরাধী। ও আমার স্বামীকে ফুসলিয়ে বাড়ি থেকে বের করে এনেছে এবং এখন নাটক করছে। আপনারা ওদের দুজনকেই জেলে ভরুন। লাজু তখন বনলতার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত দৃঢ় গলায় বলে, বনলতা দিদি, তুমি যে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে অনুভবকে চিরতরে শেষ করে দিতে চেয়েছিলে, সেই প্রমাণ এখন ডাক্তারবাবুর কাছে আছে। নার্সটি ভয় পেয়ে পালিয়ে গেলেও হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় সব রেকর্ড হয়ে গেছে। আর পুলিশ যদি সত্যি নিরপেক্ষ তদন্ত করে, তবে আজ রাতে জেলে তোমাকেই যেতে হবে। লাজুর এই আকস্মিক ও তথ্যভিত্তিক আক্রমণে বনলতা এবং তার পরিচিত পুলিশ অফিসার দুজনেই ভেতরে ভেতরে কেঁপে ওঠে। পুলিশ অফিসার বুঝতে পারেন যে জল অনেক দূর গড়িয়ে গেছে এবং এই মুহূর্তে জোর জবরদস্তি করলে তার নিজের চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে। তাই তিনি পরিস্থিতি সামাল দিতে বলেন, ঠিক আছে, আমরা এখন ওকে নিয়ে যাচ্ছি না, তবে হাসপাতালের বাইরে আমাদের কড়া পাহারা থাকবে। অনুভব রায় সুস্থ হওয়া মাত্রই আমরা আইনি পদক্ষেপ নেব। এই বলে পুলিশ অফিসার বনলতাকে ইশারায় বাইরে আসার জন্য বলেন এবং তারা কেবিন থেকে বেরিয়ে যান। বাইরে এসে বনলতার আগে ফুঁসতে ফুঁসতে বলে, স্যার, আপনি ওই মেয়েটার কথায় ভয় পেয়ে গেলেন? ও তো ব্লাফ দিচ্ছিল। পুলিশ অফিসার তখন গম্ভীর মুখে বলেন, বনলতা দেবী, আপনি যে নার্সকে দিয়ে বিষের সিরিঞ্জ পাঠিয়েছিলেন, সেই খবর যদি জানাজানি হয়ে যায়, তবে আমার পক্ষেও আপনাকে বাঁচানো সম্ভব হবে না। আমাদের এখন সাবধানে পা ফেলতে হবে। অনুভব যেন কোনোভাবেই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে জবানবন্দি দিতে না পারে, তার ব্যবস্থা করতে হবে। ওদিকে কেবিনের ভেতরে অনুভব লাজুর হাত শক্ত করে ধরে অপরাধ বোধে ভেঙে পড়ে এবং বলতে থাকে, লাজু, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। বনলতা কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমি আগে বুঝতে পারিনি। ও আমার সম্পত্তি আর টাকার জন্য গুন্ডা লেলিয়ে আমাকে মারতে চেয়েছিল, আর আজ হাসপাতালে বিষ দিয়ে মারার চেষ্টা করল। অথচ আমি নির্বোধের মতো তোমার সরল ভালোবাসাকে সন্দেহ করেছিলাম। লাজু অনুভবের মুখে হাত চাপা দিয়ে বলে, অতীত নিয়ে আর ভেবে লাভ নেই অনুভব। এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এখান থেকে সুস্থ হয়ে বের হওয়া এবং নিজেদের নির্দোষ প্রমাণ করা। তোমাকে শক্ত হতে হবে। ওদিকে ট্রেনের দীর্ঘ যাত্রা শেষে সুদেব এক দূরবর্তী পাহাড়ি শহরে এসে পৌঁছায়। সেখানকার শীতল হাওয়া আর শান্ত পরিবেশ তার অশান্ত মনকে কিছুটা হলেও শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু তার ভেতরের ক্ষতটা এতটাই গভীর ছিল যে কোনো প্রাকৃতিক সৌন্দর্যই তার মনকে পুরোপুরি ভরিয়ে তুলতে পারছিল না। সে স্টেশনের বাইরে এসে একটি ছোট চায়ের দোকানে বসে এবং সেখানে একটি স্থানীয় খবরের কাগজ দেখতে পায়। হঠাৎ করেই কাগজের একটা কোণে তার চোখ আটকে যায়, যেখানে কলকাতার এক ব্যবসায়ীর নিখোঁজ হওয়া এবং তার স্ত্রীর দায়ের করা মামলার খবর ছাপা হয়েছে। যদিও সেখানে সরাসরি অনুভবের নাম ছিল না, কিন্তু বর্ণনার সাথে সুদেবের চেনা পরিস্থিতির মিল থাকায় তার মন এক অজানা আশঙ্কায় তুলতে থাকে। সুদেব মনে মনে ভাবে, লাজু কি তবে কোনো বড় বিপদে পড়েছে? সে কি অনুভবের সাথে সুখে নেই? সুদেব নিজের মনকে বোঝানোর চেষ্টা করে যে লাজু তাকে ঠকিয়েছে, তাই তার ব্যাপারে আর ভাবা উচিত নয়। কিন্তু ভালোবাসার টান এতটাই তীব্র ছিল যে সে সমস্ত অভিমান ভুলে লাজুর সুরক্ষার কথা ভেবে আকুল হয়ে ওঠে। সে তার বন্ধ করে রাখা ফোনটা আবার চালু করে এবং দেখতে পায় অনুভবের জেঠুর অসংখ্য মেসেজ পড়ে রয়েছে। সুদেব আর দেরি না করে জেঠুকে কল করে এবং ওপাশ থেকে জেঠুর কান্না ভেজা গলা শুনে স্তব্ধ হয়ে যায়।
জেঠু সুদেবকে জানান যে বনলতা পুরো রায় পরিবারকে ধ্বংস করার হুমকি দিচ্ছে এবং অনুভবের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। এমনকি অনুভব এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর লাজু একা সমস্ত পরিস্থিতির সাথে যুদ্ধ করছে। জেঠুর মুখে লাজুর এই অসহায়ত্বের কথা শুনে সুদেবের ভেতরের সমস্ত রাগ আর অভিমান এক মুহূর্তে কর্পূরের মতো উবে যায়। সে বুঝতে পারে লাজু হয়তো কোনো এক চরম পরিস্থিতির শিকার হয়ে এই পথ বেছে নিয়েছে এবং এই মুহূর্তে তার পাশে দাঁড়ানো সুদেবের সবচেয়ে বড় কর্তব্য। সুদেব জেঠুকে আশ্বস্ত করে বলে, জেঠুমশাই, আপনি চিন্তা করবেন না, আমি প্রথম ট্রেনেই কলকাতায় ফিরে আসছি। লাজু আর অনুভব অন্যায় করে থাকলে তার বিচার পরে হবে, কিন্তু বনলতার এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। ওদিকে কলকাতায় অনুভবের বাড়িতে তখন এক নতুন নাটক শুরু হয়। বনলতা তার বাবা ও আইনজীবীকে নিয়ে আবার রায়বাড়িতে চড়াও হয় এবং একটি স্ট্যাম্প পেপার টেবিলের ওপর ছুঁড়ে দিয়ে বলে, 24 ঘন্টার মধ্যে এই বাড়িতে আমাদের অংশ লিখে দিতে হবে এবং নগদ 50 লাখ টাকা দিতে হবে, নতুবা আগামীকাল সকালে রায় পরিবারের সবাইকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। অনুভবের বাবা অত্যন্ত ভেঙে পড়েছিলেন এবং তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে সেই কাগজে সই করতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে বাড়ির দরজায় এক বজ্র কণ্ঠ শোনা যায়। দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে সুদেব। সুদেবকে দেখে রায় পরিবারের সবাই যেমন অবাক হয়, তেমনি বনলতাও কিছুটা থমকে যায়। সুদেব সোজা অনুভবের বাবার কাছে গিয়ে তার হাত থেকে কলমটা কেড়ে নেয় এবং বলে, কাকাবাবু, অন্যায়ের সামনে মাথা নত করবেন না। যে অপরাধ করেনি সে কেন সাজা পাবে? বনলতা তখন চিৎকার করে বলে, তুমি কে হে এই বাড়ির ভেতরের ব্যাপারে কথা বলার? সুদেব শান্ত কিন্তু অত্যন্ত কঠোর গলায় বলে, আমি এই পরিবারের শুভাকাঙ্ক্ষী এবং লাজুর দীর্ঘদিনের বন্ধু। বনলতা দেবী, আপনি যে নোংরা খেলা খেলছেন তার সব তথ্য আমার কাছে চলে এসেছে। হাসপাতালে আপনি অনুভবকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছেন। সেই নার্সকে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে এবং সে আপনার নাম স্বীকার করেছে। সুদেবের এই কাল্পনিক কিন্তু মোক্ষম চাল বনলতাকে একেবারে স্তব্ধ করে দেয়। আসলে সুদেব ট্রেনেই সব পরিকল্পনা করে এসেছিল। বনলতার আইনজীবী তখন পরিস্থিতি বেগতিক দেখে বনলতাকে ফিসফিস করে বলে, এখানে আর থাকা ঠিক হবে না, আমাদের আগে হাসপাতাল থেকে অনুভবের জবানবন্দি আটকানোর ব্যবস্থা করতে হবে। বনলতা তখন রাগে কাঁপতে কাঁপতে রায়বাড়ি থেকে বেরিয়ে যায়। সুদেব রায় পরিবারকে আশ্বস্ত করে দ্রুত হাসপাতালের দিকে রওনা হয়। হাসপাতালে তখন লাজু অনুভবের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এমন সময় কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে সুদেব। সুদেবকে দেখে লাজুর চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে। সে বিশ্বাসই করতে পারছিল না যে যাকে সে এতটা আঘাত করেছে সে আজ এই বিপদের দিনে তার সামনে এসে দাঁড়িয়েছে। লাজু কোনো কথা না বলে সুদেবের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। সুদেব লাজুর চোখের জল মুছিয়ে দিয়ে বলে, কেঁদো না লাজু, আমি সব জানি। অভিমান করে চলে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তোমার বিপদের দিনে আমি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলাম না। অনুভব তখন কেবিন থেকে সুদেবকে দেখে দুর্বল গলায় বলে, সুদেব, আমাকে ক্ষমা করে দিও। সুদেব অনুভবের পাশে গিয়ে বসে এবং বলে, এখন ক্ষমা চাওয়ার সময় নয় অনুভব, আমাদের বনলতার মুখোশ টানতে হবে। তুমি পুলিশ কমিশনারের কাছে সরাসরি জবানবন্দি দেওয়ার জন্য তৈরি হও। আমি উপর মহলে কথা বলেছি, কিছুক্ষণের মধ্যে সৎ পুলিশ অফিসাররা এখানে এসে পৌঁছাবেন এবং বনলতার চেনা ওই দুর্নীতিপরায়ণ অফিসারের মুখোশও খুলে যাবে। সুদেবের এই আশ্বাসে লাজু যেন নতুন করে বেঁচে থাকার আলো খুঁজে পায়। ঠিক তখনই হাসপাতালের বাইরে বনলতা ও তার দলবল এসে পৌঁছায়। তারা বুঝতে পেরেছিল যে এটাই তাদের শেষ সুযোগ। অনুভবকে শেষ না করতে পারলে তারা সবাই জেলে যাবে। বনলতার চেনা পুলিশ অফিসার তার ফোর্স নিয়ে কেবিনে ঢোকার চেষ্টা করলে সুদেবের আনা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের দল তাদের হাতে নাতে ধরে ফেলে এবং দুর্নীতিপরায়ণ অফিসারকে বরখাস্ত করে হেফাজতে নেয়। বনলতা তখন পালানোর চেষ্টা করলে মহিলা পুলিশ কর্মীরা তাকে চারদিকে ঘিরে ফেলে এবং তার হাতে হাত করা পড়ায়। বনলতা চিৎকার করে বলতে থাকে, লাজু, তোকে আমি ছাড়বো না। লাজু তখন শান্ত মুখে বলে, আইন কাউকে ছাড়ে না বনলতা দিদি। কাহিনীর এই নাটকীয় মোড়ে এসে সমস্ত কুয়াশা কেটে যায় এবং সত্যের জয় হয়। অনুভব ও লাজু সুদেবের এই মহানুভবতার সামনে কৃতজ্ঞতায় মাথা নত করে। সুদেব এক বুক হালকা অনুভব নিয়ে হাসপাতালের বাইরে এসে দাঁড়ায় এবং আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে। মনে মনে ভাবে, ভালোবাসার জয় হোক, তা যার সাথেই হোক। এই চরম রোমাঞ্চকর ও আবেগঘন পরিস্থিতির মধ্য দিয়ে কাহিনীর এই অধ্যায়টি এক নতুন সমাপ্তির দিকে এগিয়ে যায়, যা দর্শকদের মনে এক গভীর তৃপ্তি ও অনুভূতির সৃষ্টি করে।